আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পাবে। সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো থাকবে। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। নাম্বার এতে, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি সুমেরুবৃত্তীয়, মকরক্রান্তীয় না নিরক্ষীয় অঞ্চলে আছো। এটা উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল। এরপর দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর গভীরতম হ্রদ, দীর্ঘতম পর্বতশ্রেণী, উচ্চতম স্থান। সঠিক উত্তর হবে দীর্ঘতম পর্বতশ্রেণী। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী, পানামা খাল না পক প্রণালী। তো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। তারপরে দেখো, লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় মার্বেল, ব্যাসল্ট না বেলে পাথর। উত্তর হবে মার্বেল। নেক্সট হচ্ছে কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল, বিন্যাস না বিস্তৃত। সঠিক উত্তর হচ্ছে শৃঙ্খল। উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় 12 কিমি, 16 কিমি, 15 কিমি। সঠিক উত্তর 16 কিমি। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ আর্জেন্টিনা, ব্রাজিল না ভেনেজুয়েলা। সঠিক উত্তর ব্রাজিল। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু চিনুক, লু না বোরো। সঠিক উত্তর হচ্ছে চিনুক। নেক্সট, পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো মিশিগান, হুরন না সুপিরিয়র। উত্তর হচ্ছে সুপিরিয়র। 2 নম্বর, নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। প্রথমে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 6 = 6। নিঃসারী শিলার উদাহরণ ড্যাশ। তো নিঃসারী শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। ডোলড্রামস দেখা যায় ড্যাশ বরাবর। ডোলড্রামস দেখা যায় নিরক্ষীয় অঞ্চল বরাবর। মৌসুমি বায়ু হলো ড্যাশ। মৌসুমি বায়ু হলো সাময়িক বায়ু। তারপর দেখো, পৃথিবীর কষাইখানা বলা হয় ড্যাশ শহরকে। পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগো শহরকে। উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হলো ড্যাশ। উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হচ্ছে সেন্ট লরেন্স। ড্যাশ হ্রদ অঞ্চলের প্রধান পশুখাদ্য। তো ক্লোভার এগুলো হচ্ছে হ্রদ অঞ্চলের প্রধান পশুখাদ্য। সাধারণত নিম্ন উচ্চতার মেঘ থেকে ড্যাশ সম্ভাবনা দেখা যায়। তো একটু হবে বৃষ্টির সম্ভাবনা দেখা যায় নিম্ন উচ্চতার মেঘ থেকে। লা প্লাটা নদীর মোহনাকে ড্যাশ বলে। উত্তর হবে রিও ডি লা প্লাটা বলে। তারপরে দেখো, এক কথায় উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। বৃষ্টিপাত পরিমাণ মাপক যন্ত্রের নাম কি? তো বৃষ্টিপাত পরিমাণ মাপক যন্ত্রের নাম রেন গেজ। দক্ষিণ আমেরিকার কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়? দক্ষিণ আমেরিকার কুইটো শহরকে চিরবসন্তের শহর বলা হয়। উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। তো উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদী হচ্ছে কলম্বিয়া। পশু লোমযুক্ত চামড়াকে কি বলে? পশু লোমযুক্ত চামড়াকে বলা হয় ফার। কানাডীয় সিল্ড অঞ্চলের 2টি হ্রদের নাম লেখো। কানাডীয় সিল্ড অঞ্চলের 2টি হ্রদ গ্রেট বিয়ার আর হচ্ছে আথাবাস্কা। কোন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়? উত্তর হবে গ্রাফাইট। একটি সংঘাত শিলার উদাহরণ দাও। এখানে উত্তর লিখবে ব্রেকিসিয়া। ITCZ কি? নিরক্ষীয় শান্ত বলয়, এটাকে বলা হয় ITCZ। কিউমুলাস হলো একটি বজ্রমেঘ, শুদ্ধ না অশুদ্ধ? এটা হবে অশুদ্ধ। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, শুদ্ধ না অশুদ্ধ? এটা হবে অশুদ্ধ। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ এখানে মেলাতে হবে। 1 × 2 = 2। কস্তম্ভে রয়েছে মেঘের সৃষ্টি পরিচালনা। তারপর দেখো 4 o'clock রেন। তারপর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ। আর খস্তম্ভে দেওয়া যায় পরিচালন বৃষ্টি, ট্রপোস্ফিয়ার, ড্যাকোটা আর হচ্ছে আর্জেন্টিনা। তো মেঘের সৃষ্টি হয় ট্রপোস্ফিয়ার এখানে। 4 o'clock রেন এটাকে বলা হয় পরিচালন বৃষ্টি। শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ এটা হচ্ছে আর্জেন্টিনা। 5 নম্বর থেকে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। নাম্বার এতে কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয় এবং কেন? চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয় যখন উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ শুষ্ক দ্রুত চলমান চিনুক বাতাস তুষার আচ্ছাদিত এলাকার উপর দিয়ে যায়, তখন বরফ প্রায় গলে যাওয়ার আগে বাষ্প হয়ে যায়। এই বাতাসগুলি কয়েক ঘন্টার মধ্যে সহজেই 1 ফুট তুষারকে বাষ্পীভূত করতে পারে। এই কারণে চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়। নাম্বার বি, ধোঁয়াশা বলতে কি বোঝো? শীতকালের সন্ধ্যা বেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষ বাষ্প সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠের উপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। একে ধোঁয়াশা বলে।
শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় কেন? মিশিগান নদীর তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। শিকাগোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করা হয়। পৃথিবীর কোনো স্থানে এত বেশি সংখ্যক পশু হত্যা করা হয় না, এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয়। নাম্বার ডি, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? ক্যাটাবেটিক বায়ু কিনা পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত থাকলে শীতল পার্বত্য ঢালের উপরি অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পড়ে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা পর্বতের ঢাল বরাবর উপত্যকায় নেমে আসে। পার্বত্য অঞ্চলের এই রূপ রাত্রিকালীন নিম্নমুখী শীতল বায়ু প্রবাহকে ক্যাটাবেটিক বায়ু বলে। এরপর দেখো টিকা লিখতে হবে গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে। গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশিরভাগ অংশই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য 446 কিলোমিটার। 6 নম্বর দেখো অনধিক 5টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি, 3 4 12 নম্বর প্রশ্ন। আমার এখানে 3 নম্বর করে। প্রথম নাম্বার এতে কানাডিয়ান শিল্ড অঞ্চল কৃষিতে উন্নত না হলেও শিল্পে যথেষ্ট উন্নত। এর কারণ কি? কানাডার শিল্ড অঞ্চল শিল্পে উন্নত না হওয়ার কারণগুলি হলো, নাম্বার 1, এখানে পর্যাপ্ত বনভূমিতে বন্য পশুর লোমশ, চামড়া ও প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। নাম্বার 2 হচ্ছে কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তা পাওয়া যায়। নাম্বার 3 হচ্ছে কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত উন্নত, ফলে কারখানাগুলোতে সস্তায় বিদ্যুৎ যোগান দেওয়া যায়। নাম্বার 4, শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের কারণে শিল্ড অঞ্চল শিল্পে উন্নত হয়েছে। এরপর দেখো নাম্বার বিতে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পর বায়ু পর্বতের অনুবাদ ঢালে আসে, তখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু যাতে নিচে নামতে থাকে তার এবং বায়ু যত নিচে নামতে থাকে তার উষ্ণতা তত কমতে থাকে এবং বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়তে থাকে, ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে যায়। এই জন্য অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলে এবং কেন বলে? উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। প্রেরি তৃণভূমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তম গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুতির জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এ কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। নাম্বার ডি, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সংঘটিত হয় কেন? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির প্রধানত 3টি কারণ রয়েছে। নাম্বার 1, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। নাম্বার 2 হচ্ছে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়, আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হয়ে উপরে ওঠে। নাম্বার 3, এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। এরপরের প্রশ্ন, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। তো ঘূর্ণবাদ আর প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য হচ্ছে কি? প্রথম হচ্ছে কেন্দ্রের চাপ অনুসারে এদের পার্থক্য। ঘূর্ণবাদে কেন্দ্রের চাপ কম থাকে, প্রতিভ ঘূর্ণবাদে কেন্দ্রের চাপ বেশি থাকে। 2 নম্বর হচ্ছে বায়ুর দিক। উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেগে প্রবাহিত হয় ঘূর্ণবাদ, আর উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয় প্রতিভ ঘূর্ণবাদ। বায়ুর গতিবেগ কেমন? না, ঘূর্ণবাদের বায়ুর গতিবেগ প্রতিভ ঘূর্ণবাদ অপেক্ষা বেশি হয়, প্রতিভ ঘূর্ণবাদে বায়ুর গতিবেগ কম হয়। বৃষ্টিপাত কেমন হয়? ঘূর্ণবাদে প্রচুর বৃষ্টিপাত হয়, আর প্রতিভ ঘূর্ণবাদে বৃষ্টিপাত হয় না। এবার মেঘাচ্ছন্নতা। আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে ঘূর্ণবাদের ক্ষেত্রে, আকাশে মেঘ থাকে না, সম্পূর্ণ পরিষ্কার থাকে প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে। এরপর দেখো পরিচালন বৃষ্টিপাত কাকে বলে, এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগ এর পরিমাণ বেশি ও সূর্য লম্বভাবে কিরণ দেয়, সে সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে মিশে যায়।
বায়ুতে গিয়ে মেশে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে উঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং পরে ওই মেঘ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটে থাকে। এইভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এটা দেখো পরিচলন বৃষ্টিপাতের একটি চিত্র তোমাদের বইতে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে কিন্তু চিত্রটা আঁকার চেষ্টা করবে। প্রথমে জলভাগ থেকে দেখো বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে মেঘে পরিণত হয়ে নিচে কি হচ্ছে বৃষ্টি আকারে ঝরে পড়ছে, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরের প্রশ্ন 7 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর। নাম্বার এতে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল শিল্প উন্নত কেন? উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। লোহা, কয়লা ও খনিজ তেলের সাহায্যে এই অঞ্চলে লৌহ ইস্পাত ও অন্যান্য কাঁচামাল ভিত্তিক শিল্পের উন্নতি ঘটেছে। 2 নম্বর রাসায়নিক কাঁচামালের প্রাচুর্য। খনিজ সম্পদের পাশাপাশি উৎকৃষ্ট গন্ধক, পটাশ, ফসফেট ইত্যাদি রাসায়নিক কাঁচামালের প্রাচুর্যের কারণে এই অঞ্চলের শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটার্সবার্গ প্রভৃতি স্থানে সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা ইত্যাদি রাসায়নিক শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে। নাম্বার 3 কৃষিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল কৃষিকাজে খুব উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে কৃষি কাজের প্রসারের ফলে এখানে কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের তথা ময়দা, মদ, চিনি এবং ফল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে। 4 নম্বর বনজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের নিকটবর্তী সর্ববর্গীয় বনভূমির কাঠ ও অন্যান্য বনজ কাঁচামাল এর সাহায্যে এই অঞ্চলে কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প ও রেয়ন শিল্পের উন্নতি ঘটেছে। 5 নম্বর হচ্ছে প্রাণীজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল পৃথিবীর একটি অন্যতম প্রধান পশুপালন অঞ্চল। এই অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু, মেষ, হাঁস, মুরগি ইত্যাদি প্রতিপালন করা হয়। তাই এই অঞ্চলের প্রাণীজ সম্পদের উপর নির্ভর করে ডেয়ারি ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে। নাম্বার বি, নিয়ত বায়ু প্রবাহকে শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। নিয়ত বায়ু প্রধানত 3 প্রকার, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। এখানে আমরা আয়ন বায়ু সম্পর্কে লিখছি। আমরা প্রথম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে একটু ডান দিকে বেঁকে যায়, এর নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। এরপর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেটিও ফেরেলের সূত্র অনুসারে একটু বাঁ দিকে বেঁকে যায়। এই বায়ু প্রবাহের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এরপর দেখো নাম্বার সিতে বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বায়ুচাপের তারতম্যের কারণগুলি হচ্ছে নাম্বার 1 বায়ুর উষ্ণতা। বায়ু উষ্ণ হলে প্রসারিত ও হালকা হয়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ বায়ুর চাপ হ্রাস পায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়, আবার বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হওয়ায় ঘনত্ব বাড়ে, সুতরাং বায়ুর চাপও বৃদ্ধি পায়। উভয় মেরু অঞ্চলেই অতিরিক্ত ঠান্ডার জন্য বায়ুর চাপ বেশি হয়। নাম্বার 2 বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা, ফলে এই বায়ুর চাপও কম। এজন্য যেসব অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেখানে বায়ুর চাপ কম হয়। অপরপক্ষে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ু শুষ্ক হয় ও সেখানে উচ্চচাপ বিরাজ করে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, কিন্তু মেরু অঞ্চলে জলীয় বাষ্পের অভাবে বায়ুর চাপ অনেক বেশি। 3 নম্বর পয়েন্ট, কোনো স্থানের উষ্ণতা। সমুদ্র পৃষ্ঠ থেকে যতই উপরের দিকে ওঠা যায় ততই বায়ুস্তরের গভীরতা বা ঘনত্ব ও ওজন কমে যায়। এর ফলে বায়ুর চাপ হ্রাস পায়। এই জন্য দুটি স্থানের মধ্যে যেটির উচ্চতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত কম হয়। 4 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর চাপের তারতম্য হয়। যেমন হচ্ছে পৃথিবীর আবর্তনের গতিবেগ 2 মেরুর তুলনায় মেরু প্রদেশে বেশি, ফলে মেরু প্রদেশের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়। এর ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব। ভূপৃষ্ঠের উপর সর্বত্র বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা সমান নয়। ভূপৃষ্ঠে যে জায়গায় বায়ুমণ্ডলের গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ বেশি, আবার যে অঞ্চলে
বায়ুর গভীরতা কম, সেখানে বায়ুর চাপ কম। 6 নম্বর হচ্ছে জলভাগ ও স্থলভাগের বন্টন। জলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা আর্দ্র এবং হালকা হয়, তাই সেই আর্দ্র বায়ুর চাপ কম থাকে। অপরদিকে স্থলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক বলে ভারী হয়, সেই বায়ুর চাপও বেশি হয়। এগুলো হচ্ছে বায়ুর চাপের তারতম্যের বিভিন্ন কারণ। এরপর নাম্বার ডিতে, ভূ প্রকৃতির তারতম্য অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা যায় সেটা লেখো এবং একটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো ভূ প্রকৃতির তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, মধ্যভাগের সমভূমি অঞ্চল, কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি, আর হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি। এখানে আমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা এটা সম্পর্কে লিখছি। এই অংশটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। এই কর্ডিলেরা আরও দক্ষিণ দিকে আন্দিজ নামে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসারিত হয়েছে। এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পর্বত। প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর পাত এবং উভয় আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে এই নবীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এর মধ্যভাগ চওড়া ও দুটি প্রান্ত ক্রমশ সরু হয়েছে। এখানকার প্রধান পর্বতশ্রেণী কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ব্রুকস রেঞ্জ। এদের মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে 6190 মিটার যার উচ্চতা। এই পার্বত্য অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। এখানকার প্রবাহিত প্রধান নদীগুলি হল ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি। এগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্রের সমস্ত উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং মুখস্থ করো, এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই প্রতিটা অধ্যায় ভালোভাবে তোমরা রিডিং পড়বে পাঠ্য বই থেকে। ওকে, আর যদি এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরেও তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।